এখন দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে আমরা এই জায়গাগুলিকে পর্যন্ত, আমি গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম যে আমাদের এক নেতার সাথে টকশোতে গিয়ে দেখলাম উনি বলে যে আসলে মসজিদকেই আসলে রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করতে হবে। আমি বললাম যে ভাই একেবারেই আমি ধর্মে কর্মের অতটা জ্ঞানী লোক না, তো একটা মুসলমান পরিবারের মানুষ হিসাবে একটা এত বয়স হয়েছে, এই বয়সের অভিজ্ঞতা থেকে বলি যে আসলে এই জায়গাগুলিকে আসলে রাজনৈতিক জায়গার বাইরে রাখেন। রাজনীতি তো বিবাদের একটা জায়গা হয়ে গেছে, বিভাজনের জায়গা হয়ে গেছে। কিছু জায়গাকে রাখেন যে জায়গাগুলি আমাদের সবার ঐক্যের আসলে একটা ভিত্তি হইতে পারে। আমাদের মধ্যে একটা অস্থিরতা মারাত্মক রকম বাড়ছে গোটা সমাজের মধ্যে। ধরেন একসময় অসম্ভব চাপে ছিল, শেখ হাসিনার ফেসিজম একটা চাপের মধ্যে রাখছিল আমাদেরকে। তো ফেসিজমের রাষ্ট্রীয় ফেসিজম যেটা আসলে একভাবে সামনে থেকে সরছে, কিন্তু ফেসিজম থেকে আসলে এক ধরনের মুক্তি পাওয়ার পরে ফেসিস্ট একটা অবস্থার মধ্যে অভ্যস্ত হলে প্রত্যেকের ভেতরে যে এক একটা করে আসলে ফেসিজমের যে আসলে কালচার, এইটা যেভাবে প্রবেশ করছিল আমাদের মধ্যে এই 10-15 বছরে, এইটা আসলে হঠাৎ করে মুখ খুলে ছিপিগুলা দত্তের মতো বাইর হওয়া শুরু করছে। এবং একটা সামাজিক অস্থিরতা, একটা রাজনৈতিক অস্থিরতা, একটা সাংস্কৃতিক অস্থিরতা, ধর্মীয় অস্থিরতা, সকল ধরনের অস্থিরতা আসলে সমাজের মধ্যে আপনি দেখবেন যে অকারণে বাড়তেছে। আপনি অকারণে দেখবেন কি আসলে মাজারে আক্রমণ করা হচ্ছে। আপনি দেখবেন যে আসলে চাঁদাবাজি করা হচ্ছে গোপনে না, চাঁদাবাজির জন্য মব তৈরি করা হচ্ছে। সাংবাদিকরা যে কথা বলতেছে কিংবা ছাত্ররা যে ভাষা ব্যবহার করে কিংবা আসলে এখানকার মানুষ যে ভাষা ব্যবহার করে, এই ভাষা দেখলে আপনি বুঝবেন যে আসলে একটা মানুষ অস্থির, অসম্ভব রাগ, ক্ষোভ, এটা আসলে সে প্রকাশ করার জন্য কোনো ধরনের স্বাভাবিক ভাষায় এটা আর পারতেছে বলে মনে করতেছে না। এবং যে খালেদ মহিউদ্দিনের মতো মানুষ একটা ইন্টারভিউ করবে, একজন সাংবাদিক, তার একটা ডিজায়ার থাকতে পারে যে আমি অমুকের পারলে ইন্টারভিউ করবো। প্রত্যেক সাংবাদিকেরই মনে থাকে যে আসলে কোন কোন ইন্টারভিউগুলি সে করবে, যেগুলি আসলে রিস্কি, যেগুলি করা যায় না, যার বিরুদ্ধে আসলে বিরাট রকমের ঘৃণা তৈরি হয়েছে কিংবা যাকে নিয়ে সমাজে অনেক ধরনের আলোচনা আছে। সবচেয়ে যে আলোচিত সমালোচিত এরকম মানুষের ইন্টারভিউ করার সাহস তো শখ সবারই থাকে। এবং এটা থাকে বলে ওরিয়েনার ফেলাসি আসলে দুনিয়াতে বিখ্যাত সাংবাদিক, চ্যালেঞ্জিং সব ইন্টারভিউ নিছে, চ্যালেঞ্জিং সব কোশ্চেন করছে। এবার খালেদের মধ্যে এটার জন্য ধরেন একটা থাকতে পারে তো এরকম একটা সাংবাদিক মোহ। দুইটা আমি দেখি যে এটার জন্য কেন তাকে বলতে হবে যে শেখ হাসিনার এই ইন্টারভিউ নিতে পারলে, হ্যাঁ নিতে পারে, এটার জন্য দরকার হলে আমাকে জেলে যাইতে হলে আমি জেলেও যাইতে রাজি আছি। এইগুলি হচ্ছে আসলে এক্সেসিভ যে অস্থিরতা তৈরি হয়েছে সমাজে, এইগুলির আসলে এক ধরনের প্রতিফলন। এইটা থেকে আমাদের বের হইতে হবে। মানে এটা থেকে বের না হইতে পারলে এইরকম একটা অস্থির সময়ের মধ্যে আসলে যে একটা রিজনেবল রেসপন্সিবল আচরণ করতে পারা, রাজনীতি করতে পারা এবং দেশটার ভবিষ্যৎটা নিয়ে আসলে মাথা ঠান্ডা করে দেশকে রক্ষা করার জন্য যে ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করা দরকার, সেইটার দিকে যাইতে হবে। এখন এটা যাওয়ার ক্ষেত্রে ধরেন প্রচুর প্রতিবন্ধকতা আছে। আপনি যাবেন কীভাবে? ধরেন আপনি আমি যে কেউ, মানে এখানে তো জীবনের নিশ্চয়তা তো ধরেন অনেক আগেই চায় নাই। 74 সালেই ধরেন আমাদের এরকম যে আসলে মানে আমাদের কি বলতেছি সাংবাদিক আমাদের যে ছিলেন, যে আসলে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইছিলেন। যে এখন তো হচ্ছে যে কেউ কেউ বলতেছে যে কবরের লাশ পুরানোর পরে, পুলিশে লাশ পুরায় দেওয়ার পরে বলতেছে যে আসলে এই স্বাভাবিক মৃত্যু কি, স্বাভাবিক পরে যে কবরে থাকতে পারবো, এইটার নিরাপত্তা নেই, ওই নিরাপত্তা লাগবে। এবং এটা আপনি দেখেন যে মেট্রো রেলের মতো একটা প্রজেক্ট, এটাকে বলা হয়েছে দুনিয়ার লেটেস্ট নাকি একটা প্রজেক্ট। এটা সবচাইতে কস্টলি কেন? এটা লেটেস্ট, এটা হচ্ছে খুবই উন্নত, খুবই অন্যরকম। এইটা 2 দিন পরে পরে আসলে মেট্রোর এই খুলে পড়ে যায়। মানে এটা কি ভয়াবহ। আপনার পড়ে গিয়ে যে ছেলেটা মরে গেল, আপনি নিজেকে কিংবা নিজের বাইকে কিংবা নিজের সন্তানকে ওইখানে ভাবেন। তারপরে যে এতক্ষণ ধরে সমালোচনা করলাম যে মানুষ অস্থির হয়ে গেছে, সে অস্থিরতাকে তখন আর দায় দেওয়া যায় না। মানে আমরা সামাজিকভাবে এরকম একটা অনিরাপদ জায়গার মধ্যে বসবাস করি যে প্রত্যেকে আসলে অস্থির হইতে বাধ্য হয়ে গেছে। এখন তারপরেও আমি মনে করি যে সবচাইতে ধরেন কতগুলো জায়গাকে মানুষ মনে করে না যে এগুলিকে ঠিক করবে কে। লাস্ট রিসোর্ট থাকে সমাজে। রাজনীতি এরকম একটা লাস্ট রিসোর্ট হওয়ার কথা, আপনার বিচার এরকম একটা লাস্ট রিসোর্ট হওয়ার কথা, ধরেন ধর্ম এরকম একটা লাস্ট রিসোর্ট হওয়ার কথা।
যারা ধার্মিক সে ধর্মের কাছে এই আশ্রয়টা পায়। যে আসলে সমাজ পরিচালনা করার জন্য যে রাজনীতি করে, সে রাজনৈতিকভাবে একটা সমস্ত মানুষের দায় দায়িত্ব নিয়েছে, নিজেকে আসলে বিরত করে যে অনেক জিনিস থেকে আসলে সে মন চাইলেও অনেক কিছু করতে পারে না, বলতে পারে না, সেরকম একটা ভূমিকা নেয় যে সমাজের জন্য তার একটা দায়িত্ব আছে। বিচার বিভাগকে মানুষ মনে করে যে আল্লাহর পরে তার জায়গা, তার কাছে গিয়ে মনে করে যে একটা ন্যায় বিচার হবে, এবং ন্যায় বিচার হলে তার যত রাগ ক্ষোভ এগুলির আসলে এক ধরনের প্রশমন হবে। এখন দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে আমরা এই জায়গাগুলিকে পর্যন্ত, আমি গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম যে আমাদের এক নেতার সাথে টকশোতে গিয়ে দেখলাম উনি বলে যে আসলে মসজিদকেই আসলে রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করতে হবে। আমি বললাম যে ভাই একেবারেই আমি ধর্মকর্মের অতটা জ্ঞানী লোক না, তো একটা মুসলমান পরিবারের মানুষ হিসাবে একটা এত বয়স হয়েছে, এই বয়সের অভিজ্ঞতা থেকে বলি যে আসলে এই জায়গাগুলিকে আসলে রাজনৈতিক জায়গার বাইরে রাখেন। রাজনীতি তো বিবাদের একটা জায়গা হয়ে গেছে, বিভাজনের জায়গা হয়ে গেছে। কিছু জায়গাকে রাখেন যে জায়গাগুলি আমাদের সবার ঐক্যের আসলে একটা ভিত্তি হইতে পারে। এখন ওইখানে গিয়ে একটা দল রাজনীতি করবে, তাহলে আরেকটা দল এটার বিরুদ্ধে গিয়ে রাজনীতি করবে। তো যখনই আপনি এটার পর্যন্ত নিয়ে যাবেন তখন আপনার আশ্রয় আর কোথাও নেওয়ার জায়গা থাকবে না। বিচারাঙ্গন, ওইখানে গিয়ে যখন আসলে একটা রাজনৈতিক দলের বিচার হয় আর অন্যদের বিচার পায় না, তখন দেখবেন যে আসলে মানুষ, তো এই জায়গাগুলি নিয়ে রাজনৈতিক দলগুলির এমনিতেই তো ধরেন সংস্কার করার কথা ছিল, সংস্কার নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো ফয়সালায় পৌঁছতে পারি নাই। রাজনৈতিক দলগুলি আমরা ঐকমত্যে আসতে পারি নাই। আরও যাতে এগুলি না হয় তার জন্য আসলে সমস্ত রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করতে চাই, আহ্বান করতে চাই যে সামনের যে পরিস্থিতি, এটাতে এমনি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। অর্থনৈতিক অবস্থা ভালো না, সামাজিক অবস্থা ভালো না, সাংস্কৃতিক অবস্থা ভালো না, পারিপার্শ্বিক অবস্থা ভালো না, মানুষের নিরাপত্তা নাই। সেই জায়গার মধ্যে রাজনৈতিক দলগুলিকে আমরা অনুরোধ করতে চাই এবং সরকারকে অনুরোধ করতে চাই একটা নিরাপদ, দায়িত্বশীল বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হয় এরকম একটা পরিস্থিতি সামনে লক্ষ্য রেখে যেন আমরা রাজনীতিটা করি। আমরা যেন মানুষকে আরও উস্কায় না দিই, আমরা যেন এই অস্থির সময়ে নিজেরা অস্থিরতার মধ্যে আসলে জ্বালানি না হই। আমরা যেন নিজেরা আসলে এই আগুনটা নিভায়া বাংলাদেশকে আসলে একটা ভবিষ্যতে একটা সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, কল্যাণকামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারি। সেইটা আসলে আমাদের লক্ষ্য। চেঞ্জ টিভিকে অনুরোধ করব যে এই জিনিসগুলিকে আপনারা সমাজে কোনোভাবে ছড়ানোর চেষ্টা করেন। মিডিয়াগুলির কাছেও আমরা এক ধরনের দায়িত্বশীল আচরণ আশা করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও
তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।